মহারাজ, আমাদের ভাগ্যে চরম দুর্দিন নেমে আসতে শুরু করেছে। এবার মনে হয় আমাদের রাজ্যের কেউ আর রক্ষা পাবে না। এত বনিতা না করে সরাসরি বলো তো কি হয়েছে। আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি বলতে চাইছিলাম মহারাজ, এতদিন ধরে একটা পাহাড় আমাদের রাজ্যকে সুরক্ষা দিয়েছিল, কিন্তু শোনা যাচ্ছে জলদস্যুরা সেই পাহাড় পার করে আমাদের রাজ্যে প্রবেশ করবে এবং রাজ্যের সব মানুষকে হত্যা করবে। কেন যে বোকার মতো কথা বলো মন্ত্রী? যদি সেই পাহাড় আমাদের রাজ্যকে নিরাপত্তা দেয়, তাহলে সে পাহাড়ের নিরাপত্তা বাড়িয়ে দাও। সেখানে সেনা মোতায়েন করো, যেন পাহাড় বেশ জলদস্যুরা প্রবেশ করতে না পারে। এখানেই তো সমস্যা মহারাজ। আপনি তো ভালো করেই জানেন সেই পাহাড়ে একজন দরবেশ ধ্যানরত অবস্থায় আছে। যদি সেই দরবেশের ঘুম ভাঙানো হয়, তাহলেও আমাদের রাজ্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে বাবা, সেই দরবেশকে অন্য কোথাও স্থান করে দাও। আমাদের রাজ্যকে তো আগে রক্ষা করতে হবে নাকি? তাহলে আপনি আদেশ করেন মহারাজ, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই পাহাড় ঘিরে সেনা মোতায়েন করব, যেন বাইরের জলদস্যু এ রাজ্যে প্রবেশ করতে না পারে। আমি এখনই আদেশ করছি, সেই পাহাড় ঘিরে নিরাপত্তা বাড়ানো হোক এবং সেই দরবেশকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হোক। কি ব্যাপার রানী, তুমি হঠাৎ করে আমাকে ডেকে পাঠিয়েছো? কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? আমার শরীর একদম ঠিক আছে। আমি তোমার উপর অনেক সন্তুষ্ট রানী। তুমি আমাকে দীর্ঘ 6 বছর পর সন্তানের মুখ দেখাচ্ছ। এবার তুমি বলো, তাহলে কেন ডেকেছিলে? মহারাজ, দয়া করে সেই পাহাড় থেকে দরবেশকে অন্য কোথাও পাঠাবেন না। কি যে বলছো পাগলের মতো? সেই দরবেশ যদি অন্য কোথাও না যায়, তাহলে সেই পাহাড় আক্রমণ করবে জলদস্যুরা আর আমাদের রাজ্য দখল করে নেবে। আমরা সবাই মারা যাব। আপনি হয়তো জানেন না, গত কয়েকশো বছর ধরে সেই দরবেশ সেখানে ধ্যানরত অবস্থায় আছে। এই দরবেশ কোনো সাধারণ দরবেশ নয়, সে অনেক ক্ষমতাশালী। আরে ধুর, কিছুই হবে না। এসব ভণ্ড দরবেশকে আমি খুব ভালো করেই জানি। আসলে ওরা অন্য কোথাও জায়গা খুঁজে পায় না। কোনো রাজ্যের রাজা তাদেরকে আশ্রয় দেয় না, তাই তো পাহাড়ে বা জঙ্গলে আশ্রয় নেয় আর সেই জায়গাটাকে নিজের ঘাঁটি বানিয়ে ফেলে। ছি ছি মহারাজ, এমন কথা মুখে আনবেন না। আপনি তার সম্পর্কে কিছুই জানেন না। আমি আমার দাদা এবং বাবার কাছে শুনেছি এই দরবেশ নাকি সত্যি অনেক শক্তিশালী। সে অনেক আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন। সে যত বড়ই আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন হোক, আমার কাছে আমার রাজ্য সবার আগে। আমি এ ব্যাপারে কোনো ঝুঁকি নিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। আর কোনো কিছু চাওয়ার থাকলে বলো, আমি তোমাকে সোনা দানা, হিরে জহরত সবকিছু এনে দেব। ঠিক আছে, আপনি যদি আমার মনের ইচ্ছা পূরণ করতে চান, তাহলে সেই দরবেশকে এই রাজ্যে নিয়ে আসুন। রাজপ্রাসাদে তাকে আশ্রয় দিন। আমি যতদিন বেঁচে থাকবো তার সেবা করে কাটিয়ে দেব। সবকিছু থাকতে তুমি যে কেন এই দরবেশকে নিয়ে পড়েছো তুমিই জানো। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি তোমাকে তার সেবা করার সুযোগ করে দিচ্ছি। সেই রাজ্যে গরিব চাষি সালাম তার স্ত্রী ফাতেমা আর কন্যা পদ্মকে নিয়ে বাস করত। পদ্ম, কোথায় গেলি তুই? আয় মা, এদিকে একবার আয়। কাকে ডাকছো তুমি? তোমার এই মেয়ে কি ঘরে আছে? দেখো বনে জঙ্গলে কোথায় কোথায় ওর সুখ পাখিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তোমাকে কতবার বলেছি আমার মেয়েকে বাইরে বের হতে দেবে না। এটা আমার একদম পছন্দ না। ওর বয়স 12 হতে চললো। কিছুদিন পর ওর বিয়ে দিতে হবে, সম্বন্ধ আসবে। এখন যদি ও বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তাহলে তো বদনাম হতে পারে। এমন ভাবে বলছো, মনে হচ্ছে তোমার মেয়েকে আমি বাইরে পাঠাই। ও তো নিজে নিজে বাড়ি থেকে বের হয়ে যায়, আমার একটা কথাও শুনে না। হাজার হলেও আমি তো ওর আসল নয়, সৎ মা। কোন কথা থেকে আবার কোন কথায় চলে গেলে? আমি কি তোমাকে একবারও বলেছি তুমি ওর আসল মা নও? তুমি ওকে কোলপিটে করে মানুষ করেছো, ওকে ভালোবেসে বড় করেছো। আমি যতই তোমার মেয়েকে নিজের সন্তান মনে করি না কেন, ও তো আমাকে মা হিসেবে একদম সম্মান দেয় না। সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে। আরে বাবা, ও ছোট মানুষ, দেখবে আর একটু বড় হলে ভুল বুঝতে পারবে, তোমাকে নিজের মার জায়গার স্থান দেবে। ওর মা যখন মারা যায় তখন ওর বয়স ছিল 2 বছর, আর এখন ওর বয়স 12 হতে চললো। গত 10 বছর ধরে আমি ওর মন পাইনি, আর মন পাওয়ার আশাও করি না। যাই হোক, এখন তুমি গোসল করে এসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এদিকে মন্ত্রী যায় সেই দরবেশের সাথে কথা বলতে। দরবেশ বাবা, আমাকে ক্ষমা করে দেন, আপনার ঘুম ভাঙালাম। আসলে খুব জরুরি একটা কারণে আপনাকে বিরক্ত করতে হলো। ঘুম যখন ভেঙেই ফেলেছিস, তখন কে বলবি বল। এত বনিতা আমার ভালো লাগে না। যা বলার সরাসরি বলে এখান থেকে বিদায় হ। আসলে অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি।
আপনি এই পাহাড়ে আশ্রয় নিয়েছেন প্রায় 200 বছর হতে চলল, কিন্তু এই পাহাড় এখন জলদস্যুরা আক্রমণ করবে, আমাদের রাজ্য দখল করে নেবে। আপনি এখান থেকে আমাদের রাজপ্রাসাদে চলুন, রানীমা আপনাকে সেবা করবে বলে মনস্থির করেছেন। কে বলছিস তুই? তোর সাহস তো কম নয়। তুই এখান থেকে আমাকে অন্য কোথাও যেতে বলছিস? তুই জানিস না এটা আমার স্থান? আমি এখান থেকে কোথাও যাব না। কেন শুধু শুধু জেদ করছেন? আপনাকে যেতেই হবে, তা না হলে রাজামশাই আপনাকে সেনা দিয়ে উঠিয়ে নিয়ে যাবে। তোরা আমার উপর এত নির্মম অত্যাচার করছিস, তোরা আমার ঘুম ভাঙিয়েছিস। আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি, তোদের রাজ্যে এমন এক রাজকুমার জন্মগ্রহণ করবে যে কখনোই ঘুম থেকে জাগবে না, সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে। না না দরবেশ বাবা, এমন কথা বলবেন না। এমন কথা মুখে আনাও পাপ। আপনি হয়তো জানেন না আমাদের রানীমা মা হতে চলেছেন। আপনি যদি এখন এমন কথা বলেন তাহলে আমাদের রাজ্যে আমানিশা নেমে আসবে। আমি যা বলেছি খুব ভেবেচিন্তেই বলেছি, এবং আমি আমার সিদ্ধান্তে অটল। আমি তোদেরকে অভিশাপ দিলাম, ঘুমন্ত রাজকুমারের কারণে তোরা কখনোই শান্তিতে থাকতে পারবি না। মহারাজ, আমার মনে হয় সেই জায়গা থেকে দরবেশকে সরানো একদম উচিত হবে না। তিনি অভিশাপ দিয়েছেন, যদি তাকে সেখান থেকে সরানো হয় তাহলে এই রাজ্যে যে রাজকুমার জন্মগ্রহণ করবে সে সারা জীবন ঘুমন্ত অবস্থায় থাকবে। কি বলছো তুমি? ওই দরবেশের এত বড় সাহস আমার ছেলেকে অভিশাপ দেয়? তুমি এখনই তাকে বন্দি করো এবং রাজপ্রাসাদে নিয়ে এসো। আপনি হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু এই দরবেশ সত্যি অনেক ক্ষমতাশালী। আমি বেঁচে থাকতে কখনোই এই কাজ করতে পারবো না। তুমি আর রানী মিলে যে কি শুরু করেছো আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা যা বলবে তাই হবে। তাকে প্রাপ্য সম্মান দিয়ে এই রাজপ্রাসাদে এনে রেখো। আর সে যে অভিশাপ দিয়েছে এই ব্যাপারে রানীকে কিছুই বলো না, তাহলে সে শুধু শুধুই চিন্তা করবে। কিন্তু রাজামশাই, আমার সত্যি অনেক ভয় লাগছে। যদি এই দরবেশের অভিশাপ একবার ফলে যায় তাহলে আমাদের রাজ্যে সত্যি সত্যি ঘুমন্ত রাজকুমার জন্মগ্রহণ করবে। আরে ধুর, এসব অভিশাপ বলতে কোনো কিছুই হয় না। শুধু শুধু আমার সময় নষ্ট করো না, নিজের কাজে যাও। আর শোনো, তুমি হলে এই রাজ্যের মন্ত্রী, তোমাকে এত অল্প কারণে ভয় পাওয়া মানায় না। পদ্ম ঘুরতে ঘুরতে উপস্থিত হলো সেই দরবেশের পাহাড়ে। দাদু, তুমি কি? এই পাহাড়ে তুমি কি করছো? আর এখানে বসে বসে কেন কান্নাকাটি করছো? আমাকে তুই দাদু বললি? খুব মিষ্টি শোনালো তোর ডাক। দাদু বলে কখনোই আমাকে কেউ কখনো রাখেনি। আমি হলাম দরবেশ, এই পাহাড়ে আমি ধ্যান করি। তোমাকে ঠিক আমার দাদুর মতো দেখায়। তোমার যেমন দাড়ি রয়েছে আমার দাদুরও তেমনই দাড়ি ছিল। এবার বলো, তোমার মন খারাপ কেন? তোমার কি খিদে পেয়েছে? আমি তোমার জন্য পানি আনতে যাচ্ছি। তুই তো বাড়ির লক্ষ্মী মেয়ে, আমার জন্য পানি আনতে হবে না। আমার খিদে তৃষ্ণা নেই। আমি তো দরবেশ, ধ্যান করলে আমার পেট ভরে যায়। তাহলে এখানে মন খারাপ করে কেন বসে আছো? আমাকে বলো কি হয়েছে? 200 বছর ধরে আমি এখানে ধ্যান করছি, কিন্তু হঠাৎ করে রাজা বলেছেন আমাকে নাকি এই জায়গা ছেড়ে রাজপ্রাসাদে চলে যেতে হবে। এই জায়গায় নাকি তিনি কড়া নিরাপত্তা বসাবেন। আসলে জলদস্যুরা এই পাহাড়টুকু আক্রমণ করতে পারে, তাই রাজা এই সিদ্ধান্ত নিয়েছেন। খুব ভালো কথা। তুমি রাজপ্রাসাদে থাকলে তো ভালোই হয়, সেখানে কত মজার মজার খাবার খাবে। পোকা মেয়ে, মজার মজার খাবারই কি পৃথিবীর সব? রাজপ্রাসাদে আমার বন্দি বন্দি লাগে। এই পাহাড়কে আমি ছোটবেলা থেকে আপন করে নিয়েছি। এই জায়গাটা ছাড়া আমি কি করে থাকবো? তোমার জন্য আমার সত্যি অনেক খারাপ লাগছে দাদু। ঠিক আছে, তুমি মন খারাপ করো না। আমি প্রতি সপ্তাহে একবার তোমার সাথে গিয়ে দেখা করে আসব, আর তুমি আর আমি মিলে অনেক গল্প করব। হ্যাঁ 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 হ্যাঁ, তুই আমাকে আপন করে নিয়েছিস। আমি তোকে আশীর্বাদ করি, তুই যেন সারা জীবন রাজপ্রাসাদেই থাকতে পারিস। কি যে বলো তুমি দাদু? আমি গরিব ঘরের সাধারণ মেয়ে, রাজবাড়িতে ঢোকার যোগ্যতাও আমার নেই। আমি কি করে রাজবাড়িতে থাকবো? সৃষ্টিকর্তা কার ভাগ্যে কি লিখে রেখেছেন কে জানে। এমনও তো হতে পারে তুই সাধারণ ঘরের মেয়ে থেকে রাজরানী হয়ে গেলি। এত বড় স্বপ্ন আমি কখনোই দেখি না দাদু। যাই, বাড়িতে আমার সৎমা আমার জন্য অপেক্ষা করছে। সে আমাকে দু চোখে দেখতে পারে না, অথচ বাবার সামনে এমন একটা ভাব ধরে যেন সে আমার জন্য অনেক কিছু করে। মা তো মাই হয়, সৎ মার নিজের মার মধ্যে কোনো পার্থক্য নেই।
তোর সৎ মা তোর সাথে যেমন ব্যবহারই করুক না কেন, সব সময় তার সাথে ভালো ব্যবহার করবি, তাকে সম্মান করবি। দেখবি একদিন সে তোকে ভালোবাসতে শুরু করবে। এই যে মহারানী, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো। শোন, তোর বাইরে বের হওয়া একদম বন্ধ। আমি তোর বিয়ে ঠিক করেছি। কি বলছো তুমি? আমার বিয়ে ঠিক করেছো মানে? তুমি আমার বিয়ে ঠিক করলে আমার বিয়ে করতে হবে এ কথা তোমাকে কে বললো? তাছাড়া বাবা যদি জানতে পারে তাহলে খুব রাগ করবে। তোর বাবা আমার কথার অবাধ্য কখনো হয়নি, আর হবেও না। আমি খুব ভালো করেই জানি মা। বাবা তো জানে না তুমি কত বড় একটা মুখোশ পরে আছো। তুমি বাইরে এক ভেতরে আরেক। কি বললি তুই? আরেকটা কথা বললে চুলের মুঠি টেনে ছিঁড়ে ফেলবো। শোন, আগামীকাল তুই তৈরি হয়ে থাকবি। আমার দূর সম্পর্কে চাচার সাথে তোর বিয়ে হবে। বয়সটা একটু বেশি, কিন্তু তার অঢেল টাকা পয়সা। ছি মা, টাকা পয়সার জন্য শেষে কিনা তুমি আমাকে তোমার চাচার সাথে বিয়ে দিতে চাইছো? একজন বৃদ্ধ লোককে আমি কখনোই বিয়ে করব না। তুই বিয়ে করবি না তো তোর ঘাড় বিয়ে করবে। সংসারে তো অভাব অনটন, আর তুই কিনা বিয়ে করতে রাজি হচ্ছিস না। তুই যদি এই লোককে বিয়ে করিস তাহলে আমাদের সংসারে উন্নতি বাড়বে। বাবা কি তোমার জন্য রোজগার করে না? সারাদিন বাবা মাঠে ঘাটে পরিশ্রম করে, মাসের শেষে যা রোজগার করে সব টাকা তোমার হাতে তুলে দেয়। তারপরে তোমার স্বাদ মেটে না? আমার এমন জীবন একদম পছন্দ না। আমি সোনা দানা হিরে জহরত সবকিছুই চাই। তাই তো ওই বৃদ্ধ লোকের সাথেই তোর বিয়ে দেব। তার অনেক টাকা পয়সা, সে তার টাকা পয়সা থেকে অনেক কিছুই দেবে আমাকে। আমি মরে গেলেও ওই লোকের সামনে কখনো যাব না, আর তুমি আমাকে খুঁজেই পাবে না। প্রয়োজন হলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব। তাই নাকি? শেষ পর্যন্ত তুই বাড়ি থেকে পালিয়ে যাবি? কিন্তু মনে রাখিস, একবার যদি বাড়ি থেকে পালিয়ে যাস তাহলে কিন্তু এই বাড়িতে কখনো ঢুকতে পারবি না। আমি বেরিয়ে গেলে সারা জীবন বাড়ির বাইরেই থাকবো। এদিকে রানীর কোল আলো করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, কিন্তু কিছুতেই তার ঘুম ভাঙল না। আমার কি সর্বনাশ হয়ে গেল! রাজামশাই, আপনি তো সবকিছু আগে থেকেই জানতেন। আপনি কেন বলেননি সেই দরবেশ আমাদেরকে অভিশাপ দিয়েছিল যেন আমার ঘুমন্ত রাজকুমার হয়? বিশ্বাস করো রানী, আমি বুঝতে পারিনি সত্যি এই দরবেশের এত আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। সে যে সত্যি অভিশাপ দিতে পারে এবং তার অভিশাপ ফলেও যেতে পারে, আমি তা কল্পনাও করিনি। এখন আমরা কি করব রাজামশাই? আমাদের রাজকুমারের ঘুম কি সত্যিই কখনো ভাঙবে না? সত্যি কি সারা জীবন সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবে? এত বিচলিত হয়েও না রানী, সবকিছুরই নিশ্চয় একটা সমাধান রয়েছে। প্রয়োজনে আমি তার কাছে ক্ষমা চাইব, উনি নিশ্চয় একটা উপায় আমাদের বলে দেবেন। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আগামীকালই আমরা সেই দরবেশের কাছে যাব। আমি আমার পুত্রকে জাগ্রত অবস্থায় দেখতে চাই। বন্ধুরা, আমাদের রাজকুমারের ঘুম কি করে ভাঙবে সেটা দেখার জন্য আমাদের দ্য কার্টুন ওয়ার্ল্ড চ্যানেলটি পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাতে টাচ করুন, যাতে সবার প্রথমে পরের ভিডিওটা আপনার কাছে পৌঁছায়।